এই যে আমি চুপ করে শুরু করলাম, আপনারা এটার কি ভাষা বলবেন? আমি যে এক মুহূর্ত নীরব থেকে শুরু করলাম, শৈবাল হয়তো ব্যাপারটা ঘটে গেল কাকতালীয় ভাবে। এই নীরবতাকে যদি আপনি ভাষায় প্রকাশ করেন, কিভাবে করবেন? ধরুন একজন লেখক আমার পাশেই বসে আছে, মানবদা হয়তো বলবে এক মুহূর্ত নীরবতা নেমে। আবার আমার মতো একজন না কবি, তিনি হয়তো এইভাবে বলবেন শব্দের মাঝখানে এক টুকরো শূন্যতা। কিন্তু একজন অনুবাদক তিনি কি করবেন? তিনি কি শুধু শব্দ বদলাবেন, নাকি নীরবতার আসল অনুভূতিটাকে, নাকি নীরবতার আসল অনুভূতিটাকে যে ভাষায়, মানে টার্গেট ল্যাঙ্গুয়েজ সামাজিক স্যার বলছেন, সে ভাষায় পুনর্নির্মাণ করবেন? আমি এই প্রশ্নটা বোধমণ্ডলীর সামনে, শৈবাল অলরেডি খাইয়ে দিয়েছে, ফলে আমরা একটু নিশ্চয়ই তরতাজা হয়ে আছি। এই জায়গাটা থেকে আমি একটু শুরু করতে চাইছি। আমি প্রথমেই বললাম না সাহিত্যের কথাটাই আমি বেশি বললাম, কারণ সেই জায়গাটা শৈবালই তৈরি করে দিয়েছে। অনুবাদ কলা কৌশল ও দর্শন। অনুবাদ কলা শুধু সাহিত্য হতে যাবে না। আমি এই প্রশ্নটা তুলতে চাইছি সচেতনভাবে। দেখুন, আমরা টিল টাইম, এখন বাজে 8:03, আমরা অনুবাদে আছি। অনুবাদক না হয়েও আমরা অনুবাদে আছি। আপনি আছেন, আমি আছি, সবাই আছি। অস্বীকার করতে পারেন? এই যে প্রতিদিন আমি একটা জায়গায় একটা আমার সবিনয়ে আপত্তি করছি, আজকে প্রস্তাবনার প্রেক্ষিতে কিছু কিছু প্রশ্ন উঠে এসছে। যে মেশিন গুলোর কথা বলা, একটা মেশিন বা যে টুল, আপনারা যারা জানেন টেকনোলজি, যারা একটু ঘাটাঘাটি করেন, বহু উন্নততর টুল তৈরি হয়ে গেছে 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 এবং গোটা পৃথিবীটা এই টুল দিয়ে চলছে। সুজাতাদি এআই জেনারেট ব্যাপার স্যাপার করছে। এআই এই মুহূর্তে আমাদের কাছে খুব অস্বস্তিকর একটা জায়গা। গতকাল ইলন মাস্কের স্পেস যান, সুনিতা উইলিয়ামস, যদি সবকিছু ঠিকঠাক থাকে 8 দিন লাগবে। সেটা কিন্তু এআই, আপনাকে বুঝতে হবে। আমরা এই এআই কে কিভাবে অ্যাড্রেস করব, এটা একটা খুব অস্বস্তিকর প্রশ্ন। আমরা যারা বাঙালি, আমি সম্মান দিয়েই বলছি, এই দ্রুত বদলে যাওয়া পৃথিবীটা আপনি যতটা ভাবছেন তার চাইতেও দ্রুত বদলাচ্ছে। আপনি কল্পনা করতে পারেন, আমরা যখন আজ থেকে 3-4 বছর আগে, এখন প্রযুক্তিতে সম্ভব 1 ঘন্টায় একটা 5000 ওয়ার্ডের আর্টিকেল লিখে ফেলা সম্ভব। স্যার বসে আছেন, আমার মাস্টারমশাই পীযূষ বাবু,
অত্যন্ত ভালো মানে চিত্রশিল্পী। আমি কয়েক মাস আগে উড়িষ্যার রঘুরাজপুরে গিয়েছি। আমি এআই জেনারেটেড পটচিত্র আর অরিজিনাল পটচিত্র আমি কোনো তফাৎ করতে পারিনি। আমার ধারণা আপনারাও পারবেন। সমস্যাটা যারা আসছে, কিন্তু তাহলে গল্পটাকে আমাকে বুঝতে হবে। এই গল্পটাকে আমি অ্যাড্রেস করতে পারবো না, আমি বারবার বলছি পারবো না। রবীন্দ্রনাথ সম্মান জানিয়েই বলছি, ইয়েস সম্মান জানিয়েই বলছি, বুদ্ধদেব বসু সম্মান জানিয়েই বলছি, তাদের দৃষ্টিভঙ্গি দিয়ে আমি 2025 সালের পৃথিবীকে অ্যাড্রেস করতে পারবো না। আপনাকে বুঝতে হবে। প্রতিদিন শৈবাল আমাকে বলছিল বিশ্ববিদ্যালয়ে মারামারি করে সিলেবাসে কিছু কিছু জিনিস ঢোকানো হয়েছে। কালকে রাতেই আমরা আলোচনা করেছিলাম কন্টেন্ট রাইটিং ইত্যাদি। আরে কন্টেন্ট রাইটিং পড়াবে এটাকে? আমরা শিক্ষক মশাইরা গোটা মুর্শিদাবাদ জেলায় কন্টেন্ট রাইটিং পড়ানোর মতো মাস্টার মশাই নেই। সিলেবাসে দিয়ে দিয়েছি, আমরা দিয়ে দিয়েছি। গন্ডগোলটা এখানে। কিন্তু আর যারা পড়াতে পারবেন, কারা পড়াতে পারবেন? বিশ্ববিদ্যালয়ের নিয়মে, উচ্চশিক্ষার নিয়মে তাদেরকে আমি সেই পেরিফেরিতে আনতে পারছি না। হয়তো কৌশিক পড়াতে পারবে, হয়তো আমার সাপোর্ট স্টাফ আছে চিরঞ্জিত পড়াতে পারবে, কিন্তু তাকে আমি ফ্যাকাল্টি হিসেবে ওখানে আনতে পারছি না। গন্ডগোলটা এই জায়গায়। ফলে আমার এখানে একটা সমস্যা এবং চ্যালেঞ্জ দুটো জায়গায়। দেখুন, আপনি মানুন বা না মানুন, করোনা 2 বছরে আমাদেরকে, আমি বিশ্বাস করি আমাদেরকে অনেক কিছু দিয়েছে। এবং আপনি যদি মহামারীর ইতিহাস স্টাডি করেন, দেখবেন প্রত্যেকটা মহামারী মানব সমাজকে অনেক কিছু দিয়েছে, অনেক এগিয়ে দিয়েছে। আমি এইভাবে বলছি, কোট আনকোট এগিয়ে দিয়েছে। শৈবালের ক্ষমতা ছিল না এখানে আন্তর্জাতিক সেমিনার ব্লেন্ডেড মোডে করা, করোনা না এলে। আজকে আমরা প্রতিটি মিটিং, সেমিনার অর্গানাইজ করছি, কলেজ, বিশ্ববিদ্যালয়, তারপরে ধরুন আপনার বিভিন্ন বিজনেস গ্রুপ। মহামারী না এলে আমরা যেটাকে বলি যে ডিজিটাইজেশন, আমাদের সামর্থ্য অনেক বাড়িয়ে দিয়েছে। আপনারা এইভাবে ভাবুন, আজকে অনুবাদে এটা সম্ভব। আমি বলছি সম্ভব। তথাকথিত না ডিগ্রিধারী, আমি দায়িত্ব নিয়ে বলছি, যাদের ইউনিভার্সিটি কলেজের ডিগ্রি নেই, তথাকথিত ডিগ্রি, তারা সেই সামর্থ্য অর্জন করতে পারে এবং অনেক উন্নত মানের অনুবাদ করতে পারে। টুল ব্যবহার করে, টুলকে আপনাকে ব্যবহার করতে হবে। আচ্ছা, এই প্রশ্নটা আমরা কেন তুলছি না? আমরা ছোটবেলা থেকে যে অনুবাদগুলো পড়ে এসছি, আমরা দস্তয়েভস্কি, আমরা মায়াকোভস্কি, গার্সিয়া মার্কেজের অনুবাদ বাংলায় যে হয়েছে, সবগুলো কিন্তু আমরা একটা প্রশ্ন এড়িয়ে যাচ্ছি, এগুলো সরাসরি ভাষা থেকে অনুবাদ হয়নি। ল্যাটিন থেকে ইংরেজি, তারপরে বাংলাদেশ। আমাদের বিশ্ববিদ্যালয়ে আমি আবিষ্কার করলাম, অ্যারিস্টটল যিনি পড়াতেন, আমাদের ধারণা ছিল তিনি নমস্য মানুষ, যে তিনি গ্রিক জানতেন। পরে আবিষ্কার করলাম স্যার গ্রিক জানেন না।
তাহলে অ্যারিস্টটল আমরা তার কাছ থেকে পড়েছি, তিনি অথরিটি অ্যারিস্টটলের। বুচার বাই ওয়াটার গল্পটা কিন্তু এই অস্বস্তিকর কতগুলো গল্প আমার মনে হয়েছে আমাদের অ্যাড্রেস করতে হবে। শৈবাল প্রথমেই বলেছিল, আচ্ছা রামায়ণ, মহাভারত, বেদ, উপনিষদ যাই বলুন না কেন, আমরা কোথা থেকে পড়েছি বা কোথা থেকে? সে স্যার বলছিলেন ওরাল ট্র্যাডিশন হতে পারে, রিটেন ট্র্যাডিশন হতে পারে, লিটল ট্র্যাডিশন হতে পারে, গ্রেট ট্র্যাডিশন হতে পারে। আমরা তো ভায়া পড়েছি। সরাসরি সংস্কৃত জানা মানুষ কজন আছেন? তাহলে প্রথমে বললাম দস্তয়েভস্কি, কাফকা, গেটে, আমরা বাঙালি লোরকা, মার্কেস, ফলে আমরা কিন্তু অলরেডি এআই কে, আমি কোট আনকোট বলছি, এআই সে চ্যাট জিপিটি হোক, গুগল ট্রান্সলেটর হোক, অলরেডি কিন্তু তার ব্যবহার করেছি, ম্যানুয়াল ব্যবহার। আমি দায়িত্ব নিয়ে বলছি ম্যানুয়ালি ব্যবহার করেছি। আজকে জায়গাটা এআই নিচ্ছে, নেবে, আপনি আটকাতে পারবেন না। আপনার ক্ষমতা নেই, আমাদের ক্ষমতা নেই। পৃথিবীর ইতিহাস প্রমাণ করে আমরা পারবো না আটকাতে। তাহলে আমার রাস্তাটা কোথায়? মানব দ্বারা খুব সুন্দর থিওরিটিক্যালি আলোচনা করেছেন যে নিশ্চয়ই যে অনুবাদ, আমাকে এই জায়গাটা মনে হয় প্রথমেই একটু ছুতমার্ক গুলোকে আমাকে সরানো দরকার, যে এখানে যদি আমরা একটু লিবারেল অ্যাটিটিউড নিই, একটু মানে আমি একটু ফ্লেক্সিবল হতে বলছি। দেখুন, মাননীয় অধ্যাপিকা বলে গেলেন রবীন্দ্রনাথ অত্যন্ত ভালো অনুবাদক। সরি টু সে, আমি আর পরেরটা বলছি না, মানে আপনার লাঠি নিয়ে দেরে আসবেন। রবীন্দ্রনাথ ইয়েটস, সেটা আমি সেই বিতর্কে আসছি না। আমি কিন্তু ইচ্ছে করে, শৈবাল যেহেতু আমাকে বলেছে, আমি কতগুলো জায়গা আমি খুব গোল গোল আলোচনা করতে পারি না, চাইছিও না। আমি কতগুলো চোখের বালির সেই অস্বস্তিকর প্রশ্নগুলো তুলতে চাইছি। এই প্রশ্নগুলো যদি আমি অ্যাড্রেস না করতে পারি এবং আমি যদি এই সক্ষমতাটাকে অর্জন না করতে পারি, দেখুন আমার কোনো ছুতমার্ক নেই। শৈবাল যখন বলল অনুবাদ কলা, কৌশল, দর্শন, আমার হাতে আমি বহন করে থাকি। আমি চাইলেই সাহিত্য পরিষদে যেতে পারবো না, ন্যাশনাল লাইব্রেরি যেতে পারবো না। আমার কি, আমার নিধিরাম সর্দার, আমার এআই, আমার চ্যাট জিপিটি, আমার গুগল ট্রান্সলেশন। এবং আমি অবাক হয়ে গেলাম, এই কয়েক মাস ধরে আমি এই চর্চাগুলো করতে করতে দেখছি অত্যন্ত ভালো কন্টেন্ট, আমি দায়িত্ব নিয়ে বলছি, অত্যন্ত ভালো কন্টেন্ট কারা করছেন জানেন? সো-কল্ড ডক্টরেট, পিএইচডি হোল্ডাররা নয়। এবং এটার একটা বিপুল বাজার। আমি যে জায়গাটায় কথা বলছি, এখন বাজার মানেই বাঙালিরা একটু নাকশিট কেন? আমি আজকের দিনটা কারো একটু এই সার্জিক্যাল স্ট্রাইক করার জন্য বেছে নিচ্ছি আরো একটা কারণে। আজকে পরশুরামের জন্মদিন, 1880 সালে, রসরাজ। এবং লাইনোটাইপ যে প্রযুক্তিটা 1935 সালে আমাদের এই দেশে এলো, এখানে পরশুরামের একটা বড় ভূমিকা ছিল। তিনি কেমিস্ট ছিলেন, বেঙ্গল কেমিক্যালের সঙ্গে যুক্ত। ফলে আজকে যেহেতু আমার মনে হয় যে আজকে পরশুরামের জন্মদিন, 1880 সালে আজকের দিনে 16ই মার্চ তিনি জন্মগ্রহণ করেছিলেন। ফলে আমাকে একটু ভাবতে হবে, এইভাবে ভাবা যায় কিনা। আমি কালকেই
মানবদার সমাধি স্যারের সঙ্গে আমরা আড্ডা মারছিলাম যে দেখুন এই যে বিপুল বাজার, এই বাজারের সঙ্গে আমার যে অনুবাদ তার যদি সংযোগ আমি না করতে পারি তাহলে একটা সময়ের পরে আমাকে কিন্তু আমার কাজটি এআই করবে। আপনি আটকাতে পারবেন না। রামা শ্যামা যদু মধু করবে, আপনার বিশ্ববিদ্যালয় যদি না করতে পারে। টিল ডেট আমি দায়িত্ব নিয়ে বলছি, বিশ্ববিদ্যালয়ের সিলেবাস গুলো, শৈবাল বলছিল বলে বলছি, আমি দেখলাম কল্যাণী বিশ্ববিদ্যালয়ের সিলেবাসের সঙ্গে কিছুটা আমি যুক্ত ছিলাম। সেখানে অনুবাদ মানে কি, একটা ইংরেজি দিয়ে দেওয়া হলো, তার মানে গরু রচনা লেখার মতো, ছোটবেলায় আমরা যেমন গরু রচনা লিখতাম, দিয়ে দেওয়া হলো, সেটা বাংলায় অনুবাদ। এবং বাস্তবে যখন আমরা পরীক্ষার ইনভিজিলেশন দিয়ে দেখি সেটা কি কোনো টোকাটুকি চলে আর কি। এটা হচ্ছে অনুবাদের সিলেবাস। আর কি, অনুবাদ সম্পর্কে কিছু তাত্ত্বিক আলোচনা। দু একটা বিশ্ববিদ্যালয়ে আমি দেখলাম, কলকাতা বিশ্ববিদ্যালয়ের কিছুটা একটা মডারেট সিলেবাস তারা করেছে। মানবদাদের বিশ্ববিদ্যালয়ের ব্যাপারটা আমি দেখে উঠতে পারিনি, জানি না। সেখানে অনুবাদ রয়েছে মানে আমি যেটা এআই আসেনি বা আমি যেটা দেখিনি আমি এখনো পর্যন্ত, যে বাজার, মানে আমাকে অনেকে গালাগাল দেয় সব সময় বাজার বাজার করেন না। আমি বলি 100 বার করব। আমরা বাজার বাজার করছি না, অন্যরা তো করছে। করছি না বলে আমরা তাদের চাকর বৃত্তি করছি। আমি যেদিন চোখে চোখ রেখে কথা বলতে পারবো, আমি এমপ্লয়মেন্ট জেনারেট করতে পারবো। কলোনিয়াল হ্যাংওভার আমাকে এটা দিয়েছে, তুমি চাকরি করো, চাকরি করো, চাকরি কর। চাকরি না করলে, আমি বাংলাদেশে আমার আত্মীয় থাকে, তো আমি মামার বাড়িতে গিয়ে দেখলাম যে ওদের বিশাল অনেক জমি জায়গা, 100 বিঘা জমি, অনেক পুকুর টুকুরা। তোরা খরচটা কি, চাকরির জন্য মাথা পিটা মানুষ কেন? না দাদা, চাকরি না পাইলে বিয়া হইব না। অদ্ভুত। ওপার বাংলা এবার বাংলা একই, যে সরকারি চাকরি, সিকিউর জব। তাহলে এই জায়গাটা থেকে আমার রাস্তাটা খুঁজতে হবে। যে আমি বিশ্ববিদ্যালয়ের সিলেবাসের কথা বলছিলাম, যে কন্টেন্ট রাইটিং দিয়ে এই অবস্থা। এখন অনুবাদ যে জায়গাগুলো, যে ডিজিটাল মার্কেটিং বলুন, যেখানে বলুন, আমি দেখছিলাম প্রচুর সম্ভাবনা, প্রচুর অনলাইন ট্রেনিং হচ্ছে এবং আমাদের ছেলেমেয়েরা সেগুলোতে অংশগ্রহণ করছে। বিশ্ববিদ্যালয় সেটা করতে পারছে না। তাদের কিন্তু সো কল্ড একাডেমিক ওই এক্সেলেন্স, আমরা যাকে বলি এক্সেলেন্স, নেই। তারা এই অনলাইন কোচিং গুলো করাচ্ছে, অনলাইন ক্লাসগুলো করাচ্ছে। আমি আজকে সকালে একটি ক্লাসে ছিলাম, আমি দেখলাম এগুলো কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয়ে অনায়াসেই করতে পারে, কিন্তু বিশ্ববিদ্যালয়ের সিলেবাস গুলোতে সেই প্রতিফলন দেখতে পাচ্ছি না, নেই। আমি নিজে সাহিত্যের ছাত্র, অবশ্যই সাহিত্যের অনুবাদ, মানবদা যেটা বললেন সেটা একটা অন্য জায়গা। সেখানে সংস্কৃতির একটা সম্মিলন, বা কপিল বাবু বলছিলেন যে একটা সেতু, যে দুটো সংস্কৃতি, তার বোঝাপড়া, তার পরস্পরকে বুঝে নেওয়া, সেটা ভাষায় হতে পারে, ভাবনায় হতে পারে। সেটা একটা, সেই লিটারারি জায়গাটা একটা অন্য জায়গা। আমি সেই জায়গাটায় যাচ্ছিলাম। মানবদা খুব সুন্দরভাবে তার প্রায়োগিক তিনি নিজে করে দেখিয়েছেন, সমাধি স্যারও থিওরিটিক্যাল জায়গাগুলো বলেছেন। আমার যেটা মনে হচ্ছে যে দেখুন, 1945 সালে যে অনুবাদ, এই এআই জায়গাটা, আমি বাস্তবতার জায়গাটা বললাম,
1945 এই জায়গাটায় আমাদের ভূমিকাটা কি হতে পারে, মানে আমরা একাডেমিক স্ফিয়ারে এটাকে কিভাবে এটাকে চ্যালেঞ্জ, আমি বলতে পারি এটাকে গ্লোবাল চ্যালেঞ্জ। দেখুন নাড়ু নাড়ু কিন্তু আপনারা সেই গানটা শুনেছেন, তার ভাষা আপনারা কেউ বুঝেছেন? আমি বুঝিনি। নাড়ু নাড়ু কিন্তু অস্কার জয় করেছে। আমি যতদূর জানি পথের পাঁচালী প্রথম স্ক্রিনিং এর পরে, সম্ভবত জায়গাটার নাম ফ্রান্সের, আমি ভুলে যাচ্ছি, হ্যাঁ, সেখান থেকে যারা, আপনারা অনেকেই জানেন যে সত্যজিৎ রায় তার সাবটাইটেল নিয়ে অনেক মানে উৎকণ্ঠা, মানবদা এগুলো ভালো বলতে পারেন, আমরা শুধু একটুখানি জাস্ট আপনাদের তথ্য দিই যে যারা পথের পাঁচালী ওইখানে প্রথম দেখানো হলো তারা কিন্তু বাংলা জানতো না, কিন্তু সিনেমার ভাষা, মানবদা এটা অথরিটি, আমি খুব বলতে গেলে মানে আমার যেটা মনে হয়েছে যে কিছু কিছু জায়গায় না একটা গ্লোবাল ভাষা থাকে, বাংলা ভাষা দিয়েও বিশ্ব জয় করা যায়। আমি এটা বিশ্বাস করি, আর এআই তো আমার এই মানে আমি পজিটিভলি ব্যাপারগুলোকে দেখতে পারি যে এখন আমাকে একটা মানে আমি দেখেছি বাংলা যারা পড়ে বা পড়ায় তাদের একটা সাইকোলজিক্যাল একটা ইনফিরিয়রিটি কমপ্লেক্স থাকে যে আমি ইংরেজিটা জানি না ভালো বা বলতে পারি না। আমি যারা বাংলা ছাড়া অন্য ভাষা জানেন না, আমি ধরে নিলাম, এটার কিন্তু সংখ্যাটা বিশাল। এই ধরনের মানুষকে আমি একটা বলবো যে এটাকেই তুমি ক্যাপিটাল করো, এটার একটা বিরাট সম্ভাবনা। কারণ এখনকার টেকনোলজিতে এটা কিছু অসুবিধা নয়। আমি লাস্ট, আপনারা দেখেছেন কিনা জানি না, লক্ষ্য করে দেখবেন, পার্লামেন্টে পশ্চিমবঙ্গের বেশ কিছু সাংসদ, আমি নাম করছি না, তারা ইংরেজি জানেন না, কিন্তু বাংলায় টি20 খেলে দিয়েছেন। রাজ্যসভা লোকসভা দুটোতে খেললেন কি করে? এটা কিন্তু আজ থেকে 3 বছর আগে বা 4 বছর আগে সম্ভব ছিল না। দেখুন তাহলে কি অনুবাদক, যেটা একটা সুন্দর বোধহয় শৈবালী বলছিলেন যে আগামী দিনে এই জায়গাটায় আসতে চলেছে যে আমরা অনুবাদক বা অনুবাদের সেই গোল গোল সংজ্ঞাগুলো পাল্টে যাবে, ভেঙে যাচ্ছে। হয়তো সেখানে কার ভূমিকা থাকবে? ধরুন আমি একটা কোম্পানি খুলেছি, ধরা যাক শৈবাল একটা কোম্পানি খুলেছে, শৈবালের কিছু বাংলা ইংরেজি কিছু ধরা যাক কন্টেন্ট বা তার ইউটিউব ভিডিও বা ইত্যাদি, শৈবালের খদ্দের, মানে আমরা বাংলায় বলি খরিদ্দার, তাই তো, তারা বাংলা ছাড়া কিছু বোঝে না। এবার আজ থেকে 5 বছর আগে হলে শৈবালকে 5 জন ট্রান্সলেটর, মানে যারা একটু লেখাপড়া যারা নিয়োগ করতে হতো, তার জন্য এত টাকা মাইনে দিতে হতো। আজকে চ্যাটজিপিটি, গুগল মামা তাদের দৌলতে বেসিক কাজটা সে করে দেবে। এবার হয়তো একজন মানুষকে নিয়োগ করলেন, তিনি টোটাল ব্যাপারটাকে মডারেট, এই জায়গাটায় আমাদের চলে এসেছে, এটাকে আপনাকে বুঝতে হবে। এবার আপনি বলবেন যে না এটাতে এই হবে না, ঠিক হবে না, অমুক হবে না, তমুক হবে না, কিন্তু আমি নিজে সাহিত্যের ছাত্র হিসেবে আমার যেটা মনে হয়েছে যে এই তথাকথিত হয়তো যারা বিশুদ্ধবাদী তারা হয়তো এটাকে মানে মেনে নাও নিতে পারে, কিন্তু অন্তত 80 থেকে 90%, আমি দায়িত্ব নিয়ে বলছি, আপনারা নিজেরাও পরীক্ষা করে দেখতে পারেন, 80 থেকে 90% প্রায় যদি মানে ভালো ট্রান্সলেশন হচ্ছে কিনা এই টুলে, আপনি আজকেই বাড়িতে গিয়ে পরীক্ষা করে দেখুন। তাহলে এই যে
এই জায়গাটা, তাহলে একজন ভালো অনুবাদকদের ভূমিকা থাকবে অন্যভাবে। আমি বলছি, আমরা এআই নিয়ে লাস্ট কয়েক মাসে কলেজে বেশ কিছু ওয়ার্কশপ করেছিলাম। যে জায়গাটা আমরা দেখছি, ধরুন আমরা প্রোগ্রাম কোর্সে পড়াই, আমি জানি না আগামী আর 1-2 বছর পরে আর প্রোগ্রাম কোর্স পড়ানোর জন্য মাস্টারমশাইদের দরকার হবে না। আমি দায়িত্ব নিয়ে বলছি, দরকার হবে না, সত্যি সত্যি দরকার নেই। কারণ ওখানে আপনি ছাত্রছাত্রীরা যা চায়, ছাত্রছাত্রীরা একটা কলেজে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে যা যা জিনিস চায়, সেখানে অনেকটাই এআই দিয়ে দিতে পারছে। তাহলে বাজার তার নিজের নিয়মে চলে, কিন্তু আপনি না চাইলেও, আপনার ভালো না লাগলেও তার নিয়মে চলবে। দেখুন, আমি একটি, যারা দুবাইয়ের ক্রিকেট খেলা দেখেছেন, আমরা ক্রিকেটের ধারাভাষ্য যেভাবে শুনতে অভ্যস্ত, আপনারা অনেকেই বয়স্ক মানুষজন আছেন, প্রবীণ মানুষরা রয়েছে, আমি এইবার দেখলাম যে কি মানে একেবারেই যুগোপযোগী ধারাভাষ্য তারা দিচ্ছেন বাংলায়, এবং তার ভিউয়ারশিপ আমি স্টাডি করে দেখলাম যে ইংরেজি থেকে বাঙালি দর্শক শ্রোতারা ওই ধারাভাষ্যটা শুনছে বাংলা। এটা আমার কাছে খুব ইন্টারেস্টিং মনে হচ্ছে। দেখুন, আমি নাড়ুর কথা বলছিলাম, তামিল ভাষী মানুষের সংখ্যা বাংলা ভাষী মানুষের চেয়ে কিন্তু সংখ্যায় কম। কিন্তু আপনি জানেন, তামিল সিনেমার এখন মার্কেট, মানে আমি মার্কেট বলছি, মানে হিন্দি সিনেমাকেও প্রায় ছাড়িয়ে যাচ্ছে। এই মুহূর্তে সবচেয়ে টপ রেটেড আর্টিস্ট বলিউডের কেউ নয় কিন্তু। ফলে এই 21 শতকে আমার যেটা মনে হয়েছে, 2025 সালের পৃথিবী একটা অন্য ধরনের চ্যালেঞ্জ, গেল রবটানোর কোনো কারণ নেই। এটাকে যদি আমরা চ্যালেঞ্জ হিসেবে নিতে পারি, অনুবাদের একটা বিপুল সম্ভাবনা। কিরকম, আমি 5 মিনিট সময় পাবো? দেখুন, 1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ, জাপান প্রায় আত্মসমর্পণ করবে। আপনারা এই গল্পটা সবাই জানেন, খাইরুল্লাহরা নিশ্চয়ই আরো ভালো জানেন। তো আমি দেখছিলাম, এই টুল থেকেই আমি পেয়েছি। তারপরে দেখলাম ক্রস ভেরিফিকেশন ঠিকই বলছে। আসলে এখন তো ডেটা ম্যানেজমেন্টের যুগ। আপনি এআরে যে ডেটা দিচ্ছেন সেটাই তথ্য হিসেবে, এবার ডেটাগুলোকে স্ক্রিনিং করা, সেটা তো আপনার মেধা, আপনার মননশীলতা, আপনার সৃজনশীলতা দিয়ে। একজন সৃজনশীল মানুষ যদি ডেটা কালেকশন করে, ডেটা ভেরিফিকেশন করে, সেই কাজের মান কিন্তু বেড়ে যাবে। মানে একজন দেখবেন এই মুহূর্তে কলকাতা শহরে অদ্ভুত কিছু ব্যবসা শুরু হয়েছে। আমরা সাধারণভাবে যেগুলো ভাবি যে চায়ের দোকান মানে জামা প্যান্ট, ছেঁড়া জামা প্যান্ট পরে, নোংরা জামা প্যান্ট পরে বিক্রি করবে। আমি অবাক হয়ে দেখলাম এনবিএ চায়ওয়ালা, তার কতগুলো আউটলেট, তারা অন্যভাবে চাকে প্রেজেন্ট করছে। আমরা কেন অনুবাদকে এইভাবে প্রেজেন্ট করব? দেখুন, জাপানি প্রধানমন্ত্রী এই জায়গাটায় একজন স্কিলড, আমি বলছি স্কিলড বা দক্ষ, যে ভাষাটাকে ভালোভাবে জানে, সেটার কিন্তু প্রয়োজন ফুরবে না। আধুনিক পৃথিবীতে দক্ষ মানুষের, স্কিলড মানুষের, এই 21st সেঞ্চুরি কিন্তু স্কিল বেসড ওয়ার্ল্ড তৈরি হতে যাচ্ছে। স্কিলড যারা, তাদের প্রয়োজন দিনে দিনে বাড়বে, এবং আর্নিং এর সঙ্গে এটা কিন্তু যুক্ত। যে যত বেশি দক্ষ, সে তত বেশি সফল। এই স্কিল আনস্কিল, এটা কিন্তু 2025 সালে যে পরিবর্তিত পৃথিবী, সেই জায়গাটায় নির্ণায়ক হতে যাচ্ছে। জাপানি প্রধানমন্ত্রী
মকুসাৎসু 1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ তখন প্রায় শেষ হওয়ার মানে একটা জাপান চাইছে একটা ওয়ে আউট মানে বেরিয়ে আসা। তো যেটুকু পাওয়া যাচ্ছে যে উই ইগনোর দ্য ডিমান্ড, ওই মানবদা বা সমাধি স্যার যেটা বলছিলেন জেলেনস্কি আর ট্রাম্পের কথোপকথন অনেকটা ওই ধরনের যে উই ইগনোর দ্য ডিমান্ড মানে যুদ্ধ বন্ধ হবে কি হবে না। আরেকটি অর্থ করা হচ্ছে উই আর কনসিডারিং ইট। দেখুন দুটোই অনুবাদ, কিন্তু কোনটা ঠিক? গল্প বলছে উই ইগনোর দ্য ডিমান্ড, আফটার এফেক্ট আপনারা সবাই জানেন, টপাটপ পরমাণু বোমা পড়ল। ফলে একটা ভুল অনুবাদ, একটা মিস ইন্টারপ্রিটেশন একটা ইতিহাস পাল্টে দিতে পারে। আমি আরো কয়েকটা উদাহরণ দিচ্ছি তাহলেই বুঝবেন। একবার একটা চীনা কোম্পানি তার বিজ্ঞাপনের স্লোগান ইংরেজিতে অনুবাদ করলো, ব্রিং ইউর অ্যানসেস্টার্স ব্যাক টু লাইফ। অর্থাৎ আপনার পূর্বপুরুষদের জীবিত করুন। আমি যদি বাংলায় বলি, ব্রিং ইউর অ্যানসেস্টার্স ব্যাক টু লাইফ। তাহলে বিজ্ঞাপনের উদ্দেশ্য কি এটা ছিল? উদ্দেশ্যটা কি ছিল? এই বক্তব্যটা পৌঁছে দেওয়া যে আপনার ঐতিহ্য সংরক্ষণ করুন। তাহলে এই একটা এইখানেই কিন্তু আমি যে প্রশ্নটা আমি সচেতন ভাবে তুলতে চাইছি, এইখানেই স্কিলের প্রয়োজন। দক্ষ ম্যান পাওয়ার, যার লিটারারি স্কিল থাকবে, তার টেকনিক্যাল স্কিল থাকবে, এবং যেটাকে আমি বলছি যে দুটো ভাষা, দুটো সংস্কৃতি, যে আমার বিশাল বাজার, আমরা তো বলি যে দুনিয়া মুঠি মে, এই দুনিয়াটাকে আপনাকে ধরতে হলে একটা অনুবাদ একটা বড় টুল হতে পারে। আপনি যদি সেটাকে ব্যবহার করতে পারেন, সেই সামর্থ্যটাকে আপনাকে অর্জন করতে হবে। দুঃখের সঙ্গে বলছি, শৈবাল যে অস্বস্তিকর প্রশ্নটা আমাকে করেছে যে আমাদের বিশ্ববিদ্যালয়গুলো সেই জায়গাটায় এখনো যেতে পারছে। আমি গুটিয়ে আনছি, তাহলে আমার কি, আমার আপনার বক্তব্যটা কি মশাই? আপনি কি বলতে চাইছেন? আমি বলতে চাইছি যে অনুবাদ পৃথিবীটা বদলে দিয়েছে এবং আগামী দিনে দেবে, আরো বেশি ভাবে। আলেকজান্ডার আর এদিকে স্টিভ জবস, হাতিয়ার টুল তাদের অনুবাদ। আপনি অনুবাদকে যেভাবেই ভাবুন না। 2 নম্বর কথা, ভুল অনুবাদ যুদ্ধ বাধাতে পারে, আবার যুদ্ধ থামাতে পারে। বিশুদ্ধবাদীরা বলবেন অনুবাদ কথার মানে পৃষ্ঠে অন্য ভাবনা। আমি কালকেই মানবদার কবিতা সন্ধ্যাবেলায় শুনছিলাম। আমি কবিতা অত ভালো বুঝি না, কিন্তু মানবদার কবিতা মানবদা বলে না দিলে আমি এটা বলতে পারতাম না যেটা এটা অনুবাদ না অরিজিনাল। আমার মনে হয়েছে একজন অনুবাদকের এটাই সামর্থ্য, সক্ষমতা। আপনি বুঝতে পারবেন না। আমার কাছে আমি একটা বই নিয়ে এসেছি, রেভারেন্ড লাল বিহারী দেব রাম বাংলার উপকথা, বেঙ্গল পেজেন্ট লাইফের। আপনি দেখুন তো, এটা আপনি যদি না বলে দেওয়া হয়, আপনি এটা অনুবাদ বলতে পারবেন? এটাই অনুবাদের সামর্থ্য। তাহলে অনুবাদ একেবারেই প্রতারণা নয়, আমি বলতে পারি অনুসৃজন। রবীন্দ্রনাথের কথায় ফিরে যাচ্ছি, সব লেখা লুপ্ত হয় বারবার লিখিবার তলে তরে নূতন কালের বর্ণে। কৃত্তিবাস, কাশিরাম দাস বা মালাধর বসুরা বা আরাকান রাজসভার কবিরা, আমার মনে হয়েছে, আমি হয়তো মেবি রং, তারা কেউই অনুবাদক নন। তারা পুনঃসৃজনের রূপকার। সৃষ্টি তো পুনঃসৃজন। বারবার সে নতুন। আমরা প্রতিদিন কবিতা তৈরি করি,
প্রতিদিন আমাদের জীবনে কবিতা তৈরি হয়, প্রতিদিন আমরা অনুবাদ করি, অনুবাদে থাকি। এই পৃথিবীতে আরো বেশি বেশি করে আমি থাকতে বাধ্য, আপনি না চাইলেও বাধ্য। শৈবাল বলছিল আপনার ছেলেমেয়েরা তো হ্যারি পটার পড়েছে, ঠাকুমার ঝুলি তো সে পড়েনি। আপনি ঠাকুমার ঝুলি পড়াবেন, ঠাকুমার ঝুলির ফ্লেভার তাকে দিন, কিন্তু হ্যারি পটারও আপনি আটকাতে পারবেন না। তাহলে অনুবাদক কি বার্তাবাহক নাকি দার্শনিক? প্রশ্ন আপনাদের কাছে ছাড়ছি। নির্মাতা না ধ্বংসকারী? শঙ্করী প্রসাদ বসুর লেখা আমার মনে পড়ছে, পথের পাঁচালী, একটা প্রবন্ধ সংকলনে উনি খুব একটা জায়গায় বলছেন, আমি সেটা দ্বিমত পোষণ করি, যে পথের পাঁচালী সম্পর্কে উনি বিভূতিভূষণের পথের পাঁচালী, সত্যজিৎ রায়ের পথের পাঁচালী, একটি আমার খুব শব্দটা মানে বাক্যটা খুব ভালো লেগেছিল, গল্পের মৃত্যু, সিনেমার জন্ম। আচ্ছা, সত্যি সত্যি কি গল্পের মৃত্যু? পথের পাঁচালী কি বিভূতিভূষণকে আন্তর্জাতিক করেনি? ভাবুন তো। দুটোই আমার মনে হয়েছে, দুটোই বাঙালিকে বিশ্ব মানব বলতে পারি আমি, গোটা বিশ্বের সঙ্গে যুক্ত করার জন্য সত্যজিৎ রায় না হলে, তাই না? যদি গৌরাঙ্গ না হইতো, কি মেনে হইতো, কেমনে ধরিতাম দে, রাধার মহিমা, প্রেমরস সীমা, জগতে জানাতো কে? কোথায় ছিলেন রাধাকৃষ্ণ আমার বাঙালিকে যে রাধা প্রেমের যে মহিমা, সেটা গৌরাঙ্গ না থাকলে কে জানাতো? শেষে আমি কয়েকটি ছোট ছোট পয়েন্ট আমার 1 মিনিট সময় নিয়ে শেষ করছি, যে ভাষার পরিবর্তন না ভাবনার পরিবর্তন, সিদ্ধান্ত আমাকে নিতে হবে। অবশ্যই আপনারা বিচার করবেন। ভালো অনুবাদ শুধু শব্দ বদলায় না, বরং এক নতুন দৃষ্টিভঙ্গির জন্ম দেয়, ভাষা সংস্কৃতির দরজা খোলে। তাহলে অনুবাদ কি করছে? মানুষে মানুষে, সভ্যতায় সভ্যতায় দুটো ভিন্ন চিন্তাধারা বা একাধিক চিন্তাধারা একটা সংযোগ, যেটা কপিল বাবু বলছেন, সংযোগ ঘটায়। অনুবাদ ইতিহাসও বদলে দেয়। রবীন্দ্রনাথের গীতাঞ্জলি অনুবাদ না হলে আমি কি বলবো নোবেল পেতেন? নোবেল পাওয়াটা রবীন্দ্রনাথকে করেছেন আমি এটা বলছি না, কিন্তু যেভাবেই হোক, যে প্রফেশনালিজম নিয়ে গীতাঞ্জলিকে, আমি যেটা প্রথমে বললাম বাজার টাজার ইত্যাদি, যদি ওইভাবে ওই ফরম্যাটে না আনা হতো, পথের পাঁচালী গানে বা ওইভাবে যদি তার প্রফেশনালি ওইভাবে উপস্থাপনা না করা হতো, পথের পাঁচালীর এই সাকসেস হতো কি? ছেড়ে দিন পথের পাঁচালী, এই মুহূর্তের সবচেয়ে যে সিনেমাটা বাংলা সিনেমায় শর্ট বাজার সবচেয়ে বেশি করেছে, কোন সিনেমাটার নাম কি জানো? দেবের খাদান। খাদানের প্রপার মার্কেটিং না হলে, আরে বাংলায় তো মানুষ সিনেমা দেখছে, সিনেমার ভালো মন্দ নিয়ে আমি যাচ্ছি না, মানুষ তো সিনেমা দেখছে। তাহলে একজন লেখক শব্দ তৈরি করেন, অনুবাদক তাকে নতুন জীবন দেন। আমার মনে হয়েছে ভাষা বদলায়, সময় বদলায়, কিন্তু ভালো অনুবাদ চিরকাল বেঁচে থাকে। আজ থেকে আমার শেষ বক্তব্য হবে, আমরা একটু অন্যভাবে ভাবি, অনুবাদকের চোখ দিয়ে আমরা বদলে যাওয়া পৃথিবীটাকে দেখি। ভাষা আমাদেরকে আলাদা করছে। সামাদি স্যার খুব সুন্দর বলছিলেন
সংস্কৃতিও হয়তো আলাদা, কিন্তু অনুবাদ নামক একটা পাওয়ারফুল টুল, আমি বলছি কোট আনকোট পাওয়ারফুল টুল, আমাদের সংযোগের জায়গাটা তার একটা বিরাট সম্ভাবনা। সুতরাং মধুদার একটা অবজারভেশন যে আমি উড়িষ্যার গ্রামে গিয়ে যেটা দেখতে পাচ্ছি না যে এআই জেনারেটেড নন। কিছুদিন আগে বহরমপুর শহরে একটি সেমিনার হয়েছিল, তার মানে টাইটেলটা ছিল সম্ভবত এরকম যে এআই কি দাস ক্যাপিটাল রচনা করতে পারে। একটা অসাধারণ বক্তব্য ছিল সেখানে। তো অবভিয়াসলি আমরা বুঝতে পারছি এটার উত্তরটা কি হতে পারে। সুতরাং এআই কিন্তু প্রিফিটেড জিনিসের কপি করতে পারে এবং কেবলমাত্র পারমুটেশন কম্বিনেশন ক্রিয়েট করতে পারে, নাথিং বিয়ন্ড দ্যাট। এই নাথিং বিয়ন্ড দ্যাটটা কিন্তু আমাদের অর্গানাইজিং কমিটি যখন আলোচনা করেছে এই বিষয়টা নিয়ে, তখন কিন্তু এটা খুব সুনির্দিষ্ট করেছি। এআই এর পরিবর্তে মেশিন ট্রান্সলেশন কথাটা ব্যবহার করছেন। ট্রান্সলেশনের ক্ষেত্রে কিন্তু মেশিন ট্রান্সলেশন কথাটা পরিভাষাগতভাবে বেশি গ্রহণযোগ্য কিনা এটাও কিন্তু আপনাদের অবজারভেশনে রাখছি। মেশিন ট্রান্সলেশন শুরু হয়ে গেছে 1950s-এ। গল্প করছিলাম শৈবালের সাথে। 50s-এ কোল্ড ওয়ারের সময় রাশিয়ান ভাষাগুলোকে ডিকোড করার জন্য আমেরিকার একটি বিশ্ববিদ্যালয়ে গবেষণা শুরু হয়। মাত্র 60 ক্যারেক্টার নিয়ে সেই গবেষণা শুরু হয় এবং তারা 1954 সালে প্রথম মেশিন ট্রান্সলেশন করে ফেলে। আর এআই এর সর্বাধিক ব্যবহার শুরু হয়েছে প্রায় এই সেঞ্চুরিতে। ঠিক আছে, এইটা নিয়ে ইয়ের কিছু নেই, কনসেপ্ট থাকা উচিত নয়। দ্বিতীয়ত বাজারের কথা বলছেন, বাজার তো ধরতে হবে। আমার ছাত্রকে আমি পড়াবো, তাকে বিক্রি করতে হবে, এটাকে সন্দেহ নেই। কিন্তু সাহিত্যের ছেলেকেও কিছু না কিছু কাজ করতে হবে, এটাও ঠিক। আপনি কিছু বিষয় আমরা পড়াই বিদ্যা চর্চার জন্য, এটা মনে রাখতে হবে। এই বিদ্যা চর্চাটা কীভাবে, কবিতা কেন পড়াই আমরা? আপনি একবার ভাবুন তো, ফরাসিরা কবিতায় আর চিত্রকলায় না এগুলে পরে টেকনোলজিতে এগুতে পারতো? এটা সভ্যতার একটা বিকাশের ধারা। আমরা মাঝে মাঝে দর্শন কেন পড়াবো, আমরা কেন বাংলা পড়াবো, বাংলা পড়বো, আমার ছাত্ররা কি করবে, এটা কিন্তু আমাদের অন্তত ভাবা উচিত নয়। আমরা যারা বাংলা পড়ছি, বাংলা ডিসিপ্লিন নিয়ে কাজ করছি, ভাবা উচিত নয়। আমরা কবিতাটা পড়াবো এবং পাশাপাশি আমরা যেটা করতে পারি সেটা হলো যে ছেলেটিকে কর্মক্ষম করার জন্য আমরা এই বাংলা বিদ্যাকে ব্যবহার করার জন্য, যে জন্য আজকে আমরা এই ট্রান্সলেশনের কথায় আসছি। এবং আমার কথা স্পষ্ট, আমি বারবার বলছি যে মেশিন ট্রান্সলেশন অসম্ভব কিন্তু নয়। তবে মেশিন ট্রান্সলেশন কাজ করতে পারে, সবচেয়ে বেশি কাজ করতে পারে সভ্যতা কেন্দ্রিক ট্রান্সলেশনগুলোর ক্ষেত্রে, যেটা আমি বারবার বলছি। এবং সেইখানেও কিন্তু অবশ্যই আপনি এআই এর কথা বলছেন, এআইকে তো কাউকে না কেউ তো ইনপুট দিতে হয়, তারপরে সেটা আউটপুট বের হয়। ঠিক সেই রকম মেশিন ট্রান্সলেশনের ক্ষেত্রেও যেটা জরুরি হবে সেটা হলো যে প্রি এডিটিং এবং পোস্ট এডিটিং। কি আমি ইনপুট দিচ্ছি সেটার একটা এডিট করা এবং পোস্ট এডিট করা। এবং বারবার এখন অনুবাদতাত্ত্বিকরা বলছেন যে তখন হয়তো সভ্যতা কেন্দ্রিক অনুবাদগুলোর ক্ষেত্রে, সভ্যতা কেন্দ্রিক তারা বলছেন, এটা আমার ডেফিনেশন, বলছেন যে টেকনোলজির বা এরকম হাইলি যেটা টার্মিনোলজি বেসড অনুবাদ, সেই ক্ষেত্রে অনুবাদকের ভূমিকাটা বদলে যাবে। তারা স্পষ্ট করে বলছে যে সেটা হবে মানে কোয়ালিটি কন্ট্রোল এক্সপার্ট হিসেবে। তার মানে কি, যে অনুবাদ মেশিন করছে সেটা আদৌ বাজারে চালু করা যাবে কিনা সেটা করবেন কিন্তু একজন মানুষ। এই কথাটা আমাদের মনে রাখতে হবে। মেশিনকে আমরা ব্যবহার করব, অবশ্যই টেকনোলজিকে ব্যবহার করব, কিন্তু মেশিনটা কে বানিয়েছে? মানুষ। এআই এর প্রোগ্রামটা সেট করেছে মানুষ। কম্পিউটারটা কে বানিয়েছে? মানুষ। তাহলে মানুষের মাথা তো সুপার কম্পিউটার। মানুষ সভ্যতা এবং সংস্কৃতিকে যেভাবে বুঝতে পারে মেশিন সেভাবে বুঝতে পারবে না। তবে মেশিনের ভেতর যে রসদগুলো দেব, যেমন হাইলি টার্মিনোলজি বেসড যে অনুবাদগুলো আমাদের হবে, সেটার জন্য
কর্পাস তৈরি করাটা একটা বড় কাজ, ইনপুট দেওয়াটা একটা বড় কাজ, এবং এই যে কর্পাস আমি দিচ্ছি এটাও কিন্তু অনুবাদেরই কাজ। তার আগে আমি পশ্চিমবঙ্গের অবস্থা জানি, আমার মাস্টারমশাই ওয়েস্ট বেঙ্গল ল কমিশনের মেম্বার ছিলেন, বাংলার মাস্টারমশাই উনি চেয়ারম্যান ছিলেন, মেম্বার ছিলেন আরও লয়াররা, তারা আইনগুলোকে অনুবাদ করছিলেন বাংলায়, যেগুলো ইংরেজিতে বা হিন্দিতে হচ্ছে সেগুলোকে বাংলায় করছিলেন অনুবাদ এখানে পশ্চিমবঙ্গের জন্য। সেন্ট্রাল গভর্নমেন্ট বা সংসদে এবং বিধানসভায় যে অনুবাদগুলো হচ্ছে সেগুলোকে বাংলায় অনুবাদ করছিলেন। এই অনুবাদটা মেশিনে হতে পারে, কিন্তু মেশিনে হওয়ার আগে যে প্রস্তুতিটা দরকার সেই প্রস্তুতি আমাদের নেওয়া দরকার, যে লিগ্যাল পরিভাষাগুলোর যে টার্মিনোলজি আছে সেটার একটা কর্পাস তৈরি করা, লিগ্যাল ভাষার কিন্তু একটা আলাদা ফরম্যাট আছে, ইভেন বাক্যেরও একটা আলাদা ফরম্যাট আছে, সেগুলোকে তৈরি করা। সুতরাং মানে এইটা কিন্তু আমরা এইটাকে একেবারে রাজনৈতিক বক্তৃতা হিসেবে না নিই, যে যারা আজকে অনুবাদের মেশিন ট্রান্সলেশনের ক্ষেত্রে কনজারভেটিভ তারা আসলে টেকনিক্যাল ব্যাপারগুলোকে অ্যাভয়েড করতে চাইছেন তা নয়। আমি নিজে মোটেও প্রাচীনপন্থী নই এই ব্যাপারে, আমি কিছু কিছু ব্যাপারে প্রাচীনপন্থী, সেটা ঠিক আছে, কিন্তু আমি নিজে প্রাচীনপন্থী নই এই ব্যাপারে। আমি মনে করি যে যতটা আমি টেকনোলজি, আমি একটা বাক্য বলি যে আমি প্রযুক্তির তলানি পর্যন্ত পান করতে চাই, ফলে সেই তলানি পান করার যোগ্যতাও আমাকে অর্জন করতে হবে, সেই প্রস্তুতিটা থাকবে। স্যারের কাছে একটা জিনিস একটু স্পষ্টতা করতে বলবো, যে স্যার এটা যেটা ধরলেন যে এই যে ট্রান্সলেশনের ক্ষেত্রে যে ফরমেশনগুলোর কথা বলছেন, লিগ্যাল ট্রান্সলেশনের কথা যদি হয়, তাহলে এই একটা স্ট্যান্ডার্ড লিগ্যাল প্র্যাকটিসের ক্ষেত্রে এইগুলো কিন্তু একটা স্ট্যাটিউটেড, এবং কম বেশি আপনি দেখুন অলরেডি কিন্তু এটা অ্যাচিভমেন্টে চলে এসেছে ইমিডিয়েট, এবং এটা কতখানি এগিয়ে আছে যে আমাদের পার্লামেন্ট, আমার জ্ঞানকাল থেকে যখন পার্লামেন্টের বক্তৃতা শোনার আমার বয়স হয়েছে তখন থেকে কিন্তু ইন্ডিয়ান পার্লামেন্টে এটা অটো ট্রান্সলেটেড হয় ফ্র্যাকশন অফ সেকেন্ডে। আমার গত বছর একটা মোবাইল কিনতে যাওয়ার এক্সপিরিয়েন্স, যদিও সেই মোবাইলটি আমি কিনিনি, 70,000 টাকা দাম চেয়েছিল, স্যামসাংয়ের একটা এআই এনেবল গ্যাজেট। তাতে কিন্তু উল্টো দিকের মানুষ যে ভাষায় কথা বলুক, লাইভ আমি সেটা কিন্তু আমার নিজের চয়েস ল্যাঙ্গুয়েজে শুনছি, লাইভ শুনছি, এবং সেটার দাম গত বছর ছিল 70,000, তার মানে আগামী বছর সেটা 30,000 দাম হবে, এটা মোটামুটি আমাদের অভিজ্ঞতা থেকে বোঝা যাচ্ছে। সুতরাং এটা কিন্তু মেশিনের প্রযুক্তি অনেকটা এগোচ্ছে, ভয়ঙ্করভাবে এগোচ্ছে।